দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি ও উন্নয়ন সংস্থা আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য আপনাকে সবসময় থাকতে হবে প্রস্তুত। সবাইকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক আয়োজন চাকরির বাজারে। সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা বেশ কিছু চাকরি নিয়ে কথা বলবো, যে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই সপ্তাহে সেরা সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। সবার প্রথমে আমরা দেখতে চাই বাংলাদেশ সেনাবাহিনী তাদের ইঞ্জিনিয়ার সিগন্যালস এবং জেএজি করে অফিসিয়াল জনবল নিয়োগ দিয়েছেন, এবং আমরা এটা একটু বিস্তারিত দেখতে চাই। সেটা হচ্ছে যেই কোরের জন্য আসলে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার সিগন্যালস এবং জেএজি কোর, এবং পদের নামটা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে যে 60তম বিএমএ, অর্থাৎ বিএমএ যে স্পেশাল কোর্স রয়েছে বাংলাদেশ মিলিটারি একাডেমি স্পেশাল কোর্স রয়েছে সেটির 53তম একটি 37তম এবং 53তম জেএজি কোর্সের জন্য কিন্তু লোক নেওয়া হচ্ছে। এই কোরগুলোর জন্য লোক নেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার যদি অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে আপনি যে কোনো সময় এটিতে আসলে আবেদন করতে পারবেন। তবে আর্মিতে আবেদন করার ক্ষেত্রে অথবা সেনাবাহিনীতে আবেদন করার ক্ষেত্রে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, উচ্চতা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, এবং ওজন বলে দেওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে 57 কেজি এবং নারীদের ক্ষেত্রে 49 কেজি। এবং বুকের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, পুরুষের ক্ষেত্রে চেস্ট থাকতে হবে 32 থেকে 32 এবং নারীদের ক্ষেত্রে 28 থেকে 30। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে বয়স দিয়ে দেওয়া হয়েছে 31 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 28 বছর, অর্থাৎ আপনি 28 বছরের উপরে হলে আপনি আসলে আবেদন করতে পারবেন না। বিবাহিত অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আবেদন করতে হবে। এবং আবেদন ফি নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেটি হচ্ছে যে 1000 টাকা আবেদন ফি, এবং এই আবেদন ফিটা আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ আরও 1000 টাকা, এই টাকাটা পুরোটাই আপনাকে সেনাবাহিনীর যে অনলাইন পেমেন্ট আছে সেখানে করতে হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 10 আগস্ট এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 16 আগস্ট। অর্থাৎ আপনি প্রথমে যদি একবার সিলেক্ট হয়ে যান তখন আপনাকে লিখিত এক্সামে যেতে হবে। সকাল 9টা বাজে পরীক্ষা, এবং পরীক্ষার যে স্থান সেটি হচ্ছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস, এবং পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সেপ্টেম্বর মাসে। এরপর আমরা আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি রয়েছে, সেখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে। আমরা একটু দেখি, সেটি হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, এবং পদের বিবরণ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর তাদের যে পদটি রয়েছে সেটি হচ্ছে পাবলিক রিলেশন, অর্থাৎ পিআরও অথবা পাবলিক রিলেশন অফিসার হিসেবে আপনি আবেদন করতে পারবেন। চাকরির ধরন হচ্ছে অস্থায়ী, অর্থাৎ স্থায়ী কোনো চাকরি নয়। কন্ট্রাক্টে আপনাকে নেওয়া হবে, চুক্তি শেষ হয়ে গেলে আপনার চাকরি শেষ। এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং আমরা যদি একটু বেতন নিয়ে কথা বলতে চাই, সেটি বেতন হচ্ছে 50,000 টাকা। কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় অথবা পাওয়ার গ্রিড বাংলাদেশের যে কোনো অফিসে আপনার চাকরি হবে। বয়স হচ্ছে 4 জুলাই 2024 তারিখে সর্বোচ্চ 30 বছর, যেটি হচ্ছে সরকারি চাকরির নিয়ম। তবে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন অথবা মুক্তিযোদ্ধা কোটা হয়ে থাকেন তাহলে আপনি 32 বছরেও আবেদন করতে পারবেন। এবং পিএলসিতে চাকরি করে যারা অলরেডি পাওয়ার গ্রিড বাংলাদেশে চাকরি করে কিন্তু তারাও যদি এই চাকরিতে আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু বয়স 40 বছর পর্যন্ত দেওয়া হয়েছে। এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির যে ঢাকায় হেড অফিস রয়েছে সেই হেড অফিস বরাবর আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদন ফি হচ্ছে 1200 টাকা, যেটি পে অর্ডারের মধ্যে করতে হবে। এবং সবচেয়ে যেটি খেয়াল করার বিষয়, 31 জুলাই 2024 হচ্ছে এই চাকরির আবেদনে আপনাকে আবেদন করার সর্বশেষ তারিখ। এরপরে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলতে চাই। তবে এটি মূলত বিজ্ঞপ্তি নয়, এটি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের যে পরীক্ষা আছে সেই কর্মকর্তাদের যে বাছাই পরীক্ষা হয়ে থাকে সেই বাছাই পরীক্ষা নিয়ে আমরা একটু আলোচনা করব। সর্বমোট হচ্ছে 1829 জন এই পরীক্ষায় অংশগ্রহণ করবে, যাদের আসলে এই যে আগামী 25 জুলাই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আমরা যদি একটু দেখি গ্রাফিক্সটা তাহলে হয়তো বুঝতে পারবো। মোট পরীক্ষার্থী হচ্ছে 1829 জন, এবং এটির বেতন হচ্ছে 10ম গ্রেড, অর্থাৎ নন ক্যাডারে কিন্তু আপনি আবেদন করতে পারেন। পরীক্ষা কেন্দ্র হচ্ছে 3টি, এবং এই 3টি কেন্দ্র হচ্ছে রাজধানী আগারগাঁওয়ের শেরেবাংলার নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিপিএসসি সচিবালয়ের 71 মিলনায়তন এবং হল নাম্বার 2। এবং পরীক্ষার সময় কিন্তু দুপুর 2টো। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলি, সেটি হচ্ছে পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এবং সবচেয়ে যেটি বড় জিনিস, আমরা নিশ্চয়ই জানি যে সরকারি চাকরির ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে যে পরীক্ষা যখন আপনি যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে আপনি কোনো বই পুস্তক নিতে পারবেন না, ক্যালকুলেটর, ঘড়ি, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের স্মার্ট ক্যালকুলেটর সহ অন্যান্য কোনো ধরনের পদার্থ নিয়ে যাওয়া যাবে না। এবং একই সাথে আপনাকে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে পরিবেশপত্র যেটা রয়েছে, অর্থাৎ আপনার পরিচয়পত্র কিংবা পরীক্ষার যে পত্র রয়েছে সেটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে। এরপরে আমরা আরেকটি ব্যাংকের আসলে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অন্যতম একটি ব্যাংক হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি, এবং সেই ব্যাংকে কিন্তু
চিফ সিকিউরিটি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এটি সম্পর্কে। পদের বিবরণ হচ্ছে চিফ সিকিউরিটি অফিসার, এবং এই চাকরিটি কিন্তু চুক্তিভিত্তিক এবং চাকরির মেয়াদ হচ্ছে 3 বছর। অর্থাৎ আপনার যদি চাকরি হয়ে যায় অথবা আপনি যদি আবেদন করার পর আপনাকে তারা সিলেক্ট করে, তাহলে 3 বছরের মেয়াদের জন্য আপনাকে এই পোস্টের জন্য নেওয়া হবে। এবং 31 জুলাই 2024 তারিখে সর্বোচ্চ বয়স হবে 50 বছর। অর্থাৎ অন্যান্য যে সরকারি কিংবা বেসরকারি চাকরিগুলোতে যে বয়সসীমা থাকে, এই ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 50 বছর, এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে, অর্থাৎ অগ্রণী ব্যাংক পিএলসি যে ঢাকা অফিস রয়েছে সেখানে আপনার কর্মস্থল হবে। আবেদনের ঠিকানা হচ্ছে মহাব্যবস্থাপক HR প্ল্যানিং, অর্থাৎ হিউম্যান রিসোর্স প্ল্যানিং, ডিপ্লোমেন্ট অ্যান্ড অপারেশন ডিভিশন, অগ্রণী ব্যাংক পিএলসি। অর্থাৎ মহাব্যবস্থাপক বরাবর HR বরাবর আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31 জুলাই। তবে বিশেষভাবে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আবেদনপত্র খামের উপর আপনি যে পদে আবেদন করছেন অর্থাৎ চিফ সিকিউরিটি অফিসার, সেটা অবশ্যই লিখতে হবে, এবং যেই gmadmin@agranibank.org এই মেইলে কিন্তু আপনাকে এই আপনার যে জীবন বৃত্তান্ত রয়েছে কিংবা আবেদনপত্র রয়েছে সেগুলো সব কিছু কিন্তু আপনাকে পাঠাতে হবে। দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি চাকরি বাজার থেকে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। এ পর্যায়ে আমরা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে বেসরকারি একটি ব্যাংক, যেটির নাম হচ্ছে NRBC ব্যাংক পিএলসি। তারা কিন্তু তাদের একটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঠিক গত সপ্তাহে। নিয়োগ বিজ্ঞপ্তি আমরা একটু বিস্তারিত দেখতে চাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে NRBC ব্যাংক পিএলসি, এবং বিভাগের নাম হচ্ছে মোবাইল অ্যাপস, এবং পদের নাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অর্থাৎ তারা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেবে, সেটি সিনিয়র এবং নর্মাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং পদ সংখ্যা হচ্ছে 2 জন, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে BSc অথবা MSc, অর্থাৎ আপনাকে অনার্স, ব্যাচেলার অথবা মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে। অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 5 বছর, এবং এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু আপনার বেতন ঠিক করা হবে। কত টাকা বেতন হবে সেটি 2 থেকে 5 বছরের অভিজ্ঞতার মধ্যে আসলে বিবেচনা করা হবে। এবং আমরা যদি একটু দেখি যে চাকরির ধরনটি হচ্ছে ফুল টাইম, এবং নারী পুরুষ উভয়ই কিন্তু প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবে। বয়স নির্ধারণ করে দেওয়া হয়নি, অর্থাৎ যে কোনো বয়সের প্রার্থী যারা রয়েছেন, চাকরির প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু আবেদন করতে পারবে। কর্মস্থলটা যদি আমরা একটু দেখি, অর্থাৎ যে কোনো স্থান, অর্থাৎ বাংলাদেশে যে NRBC ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের যে কোনো জেলায় অথবা যে কোনো শাখায় কিন্তু আপনার পোস্টিং হতে পারে। আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা NRBC ব্যাংক পিএলসির মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ NRBCর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে পুরো ডিটেলস দেখে এবং সেখানে কিন্তু আবেদন করতে হবে। এবং এই চাকরিটিতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 21 জুলাই 2024। আমরা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অন্যতম একটি বিমান কোম্পানি, যেটার নাম হচ্ছে US বাংলা, তারাও কিন্তু অন্যান্য সপ্তাহের মধ্যে এই সপ্তাহে কিন্তু তারা একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু US বাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চাই। সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম US বাংলা এয়ারলাইন্স লিমিটেড, এবং বিভাগের নাম হচ্ছে অ্যাকাউন্টস, ফাইন্যান্স অ্যান্ড অডিট। অর্থাৎ অ্যাকাউন্টস যে বিভাগটি রয়েছে সেই ফাইন্যান্স অ্যান্ড অডিট বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ পদে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, এবং পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়, অর্থাৎ তারা কতজন লোক নেবেন এই পদের জন্য সেটি আসলে নির্ধারণ করে দেয়নি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে BBA, এবং অভিজ্ঞতা হচ্ছে 4 বছর, এবং 4 বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। অর্থাৎ এই অ্যাকাউন্টস, ফাইন্যান্স কিংবা অডিটের আপনার অভিজ্ঞতা 4 বছরের থাকতে হবে, এবং ফুল টাইম চাকরি, যেটির ধরন হচ্ছে আসলে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। এবং আমরা যদি বয়সটা নিয়ে একটু আলোচনা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু তারা বয়স উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ বেসরকারি চাকরিতে অনেক ক্ষেত্রে আমরা এখন দেখি যে বয়স উল্লেখ করা দেয়, সর্বশেষ বয়স হচ্ছে 35 বছর, এবং কর্মস্থল হচ্ছে ঢাকা, অর্থাৎ US বাংলা যে ঢাকায় তাদের হেড অফিস রয়েছে সেই হেড অফিসে কিন্তু আপনার পোস্টিং হবে। এবং আবেদনের নিয়ম হচ্ছে এখানেও ঠিক একই, যে আগ্রহীরা US বাংলার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে যে জবস যে জায়গাটি রয়েছে এবং ক্যারিয়ার যে অপশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আবেদন করতে হবে। এবং আমরা যদি একটু দেখি যে এখানে এই চাকরিতে আবেদন করার সর্বশেষ তারিখ হচ্ছে 23 জুলাই 2024। আমরা এখন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে চাকরিগুলো রয়েছে তার মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থার চাকরিগুলোর
পজিশন কিংবা তাদের যে স্যালারি সেগুলো অন্যান্য যে কোনো চাকরির চেয়ে ভালো। আমরা একটু বিস্তারিত দেখতে চাই যে কোন কোম্পানি অথবা কোন এনজিওটি আসলে আবেদন করতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। মূলত সেভ দ্য চিলড্রেন, তারা চিলড্রেনদের নিয়ে কাজ করে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, তাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টের এডুকেশন ইমার্জেন্সি যে বিভাগ রয়েছে, এডুকেশন ইন ইমার্জেন্সি, সেটার কোঅর্ডিনেটর পদের জন্য কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং পদ সংখ্যা হচ্ছে একটি। আমরা যদি একটু দেখি শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে যদি আপনাকে এখানে আবেদন করতে হয়, অর্থাৎ আপনার স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, বিশেষ করে শিক্ষা ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্স অথবা এডুকেশনের উপরে আপনার মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে, সর্বনিম্ন এটি থাকতে হবে, এবং অন্যান্য যোগ্যতা হচ্ছে কম্পিউটারের MS ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, উন্নত প্রযুক্তি দক্ষতা। অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে এখন কিন্তু MS ওয়ার্ড কিংবা MS ওয়ার্ডের যে অফিস রয়েছে সেখানকার এক্সেল, PPT অর্থাৎ পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন রয়েছে সেগুলোতে কিন্তু আপনাকে দক্ষ থাকতে হবে। এবং আমরা যদি দেখি অভিজ্ঞতাটা, এখানে কমপক্ষে 5 বছর অভিজ্ঞ হতে হবে, অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল NGO অথবা দেশীয় যে NGOগুলো রয়েছে সেখানে 5 বছরের কোঅর্ডিনেটর অভিজ্ঞতা থাকতে হবে আপনার। এবং আমরা একটু যদি দেখি এরপরে কর্মক্ষেত্রটি হচ্ছে অফিসে, অর্থাৎ ঢাকায় তাদের যে অফিস রয়েছে। এবং তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার চাকরি হয়ে গেলে আপনাকে কিন্তু প্রজেক্টের কাজে ঢাকার বাইরেও যেতে হতে পারে। প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, বয়স সীমা তারা নির্ধারণ করে দেয়নি, এবং কর্মস্থল যেটি আমরা বলছিলাম যে ঢাকায় তাদের অফিসে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সবগুলোই কিন্তু আপনাকে দেওয়া হবে কোম্পানির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী। দর্শক, এই মুহূর্তে আমরা চাকরির বাজার থেকে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। চাকরির বাজারে আবারও ফিরে এলাম। এখন আমরা কথা বলবো, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতি সপ্তাহে চাকরির বাজারে সবসময় একজন অতিথির সাথে কথা বলি যিনি এই চাকরির বাজার কিংবা HR অভিজ্ঞ থাকেন। আমরা আজকে আমাদের সাথে যুক্ত আছে অতিথি হিসাবে HR ট্রেনার মোহাম্মদ আরিফুজ্জামান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা যখন দেখি যে চাকরির বাজার এখন অনেক কঠিন অন্যান্য যে কোনো সময়ের চেয়ে, এবং যারা টিনেজার রয়েছে কিংবা যারা আবেদন করছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে, এবং অনেকেই বলেন যে যখন আমরা কোনো চাকরিতে আবেদন করি আমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকে না। আপনি তো সবসময় HR নিয়ে কাজ করছেন, হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছেন, আপনার কি মনে হয় কেন আসলে তাদেরকে ডাকা হচ্ছে না, কিংবা যখন আবেদন করছে কোন কোন জায়গাগুলোতে তাদের মূল ভুলগুলো থাকে? আচ্ছা, যেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যেভাবে প্রস্তুতিটা নেয় এই জায়গাটায় কিন্তু একটা ঘাটতি থেকে যাচ্ছে, এবং আমাদের স্টুডেন্টরা সাধারণত নিজেদেরকে কোম্পানির উপর ছেড়ে দেয়। বাট আমি বিশ্বাস করি যে স্টুডেন্টকে চিন্তা করতে হবে যে হোয়াট আই ক্যান অফার টু দ্য কোম্পানি, আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি। যেমন কেউ যদি HR-এ ভালো হয়, ফাইন্যান্সে ভালো হয়, তাকে কিন্তু তার এরিয়ার চাকরিগুলোকে খুঁজতে হবে এবং সে ওই কোম্পানিগুলোতে কি ভ্যালু অ্যাড করতে পারে সেটা খুঁজতে হবে। কিন্তু আমাদের স্টুডেন্ট বা গ্র্যাজুয়েটদের মধ্যে দেখি ওদের মধ্যে না কনফিডেন্সটা গ্রো করে না। ওরা ওয়েট করে যে আমি আমার ডিগ্রি শেষ হয়ে গিয়েছে, আমি মনে হয় একটা ভালো চাকরি পাবো। ইট উইল নেভার হ্যাপেন ইন দ্যাট ওয়ে। আমাকে দেখতে হবে আমি কি অফার করতে পারি, এবং এই কারণে তাকে কিন্তু জব খোঁজার জন্য একটা স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে হবে। যেমন ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমি যে মেজরে পাশ করব, যদি বিজনেস স্কুলের গ্র্যাজুয়েট হয় তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে আমি যে মেজরে পাশ করেছি এই লাইনে কি কি চাকরি আছে। এরপরে কিন্তু তাকে ওই কোম্পানিগুলোর সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। এই কানেকশনগুলো হতে পারে আপনার ইউনিভার্সিটির থ্রুতে, ডিপার্টমেন্টের থ্রুতে, ইভেন অ্যালামনাইদের থ্রুতে হতে পারে। বাট এই জায়গাগুলো কিন্তু আমাদের গ্র্যাজুয়েটদের কাছে একেবারেই অজানা। ওরা জাস্ট পড়ালেখা করছে, একটা ডিগ্রি পেয়ে যায়, মনে করছে যে আমাকে ডাকবে। বাট দিস ইজ এ বিগ ক্রাইসিস ফর দেম বেসিক্যালি। আরিফুজ্জামান ভাই, একটা বিষয় একটু ডিসকাস করতে, সেটা হচ্ছে যে আপনারা তো আসলে অনেক CV পেয়ে থাকেন, আপনারা দেখেন সিভিগুলো, সেই সিভিগুলোতে কোন জিনিসগুলো মিসিং থাকে, এবং সিভিতে আমরা দেখি যে অনেকেই ফলস ইনফরমেশন দেয়। আমরা যদি খুব খোলাখুলিভাবে মিথ্যা কথা বলে যে আমি এটা পারি, এই জায়গাটাতে আসলে আপনারা কি ধরতে পারেন যে সে মিথ্যা বলছে? এটা খুবই সিম্পল ওয়েতে কিন্তু বোঝা যায়, বিকজ আমরা যে দীর্ঘদিন ধরে কাজ করছি এগুলো নিয়ে, আমরা কিন্তু সিভিটা দেখেই বুঝতে পারি যে ওর যে ট্র্যাক, যে কথাগুলো লিখেছে এগুলোর মধ্যে অনেক সময় কনসিস্টেন্সি পাওয়া যায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে যাদের মধ্যে এই ছলচাতুরিটা করছে এরা কিন্তু আসলে আরেকজন সিভি কপি করেছে আসলে, এবং এটা কিন্তু খুব সহজে ধরে নেওয়া যায়। এবং কামিং ডেজে কিন্তু বিকজ অফ দ্য AI এটা কিন্তু আরও সহজ হয়ে যাবে। সো আমি মনে করি যে এই জায়গাটায় প্রস্তুতিটা গ্র্যাজুয়েটদের থেকে নেওয়া দরকার বেশি করে, যে আমি কেমন ধরনের মানুষ, কি করতে চাই, নিজে থেকে করা উচিত। এবং এটা কিন্তু খুব একটা ইজি, মানে টাফ জিনিস না। আমরা যেটা হয় সাধারণত আমাদের এডুকেশন সিস্টেমগুলোর মধ্যে কম্পোনেন্ট এমনভাবে রেডি করে ফেলি, বেশিরভাগ স্টুডেন্ট সাধারণত চায় যে তাকে স্পুন ফিট করে দিতে হবে। তো এই যে কনফিডেন্সটা কিন্তু নাই। উন্নত বিশ্বের কিন্তু আপনার ভালো কোম্পানিগুলোতে একটা গ্র্যাজুয়েট তাকে কিন্তু অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয়,
কিন্তু এই প্রসেসটা বাংলাদেশে আসলে একটু অ্যাবসেন্ট আছে। হ্যাঁ, আমরা কিন্তু এটাও দেখেছি যে আসলে ইন্টারন্যাশনাল যখন এনজিওগুলোতে কিংবা বাইরের যে কোম্পানিগুলো সেখানে যখন আমরা আবেদন করতে চাই তখন কিন্তু আপনাকে প্রথমেই একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যেখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, ওখানে আইকিউ প্রশ্ন থাকতেছে, ওখানে বিভিন্ন ধরনের জেনারেল নলেজ নিয়ে প্রশ্ন থাকতেছে। বাংলাদেশে কি এই জায়গাটা একদম মিসিং পাচ্ছেন আপনি, কিংবা আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশে একটু কম, এর থেকে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটেও আমাদের চাকরির বাজারে আমরা হারাচ্ছি যে আমাদের যে ক্যান্ডিডেট তারা আসলে খুব ভালোভাবে আবেদন করতে পারছে না না? না, অবশ্যই পারছে না। আমার নিজের মনে আছে, আমার অভিজ্ঞতা থেকে বলে, আমি যখন ওয়ার্ল্ডের খুব নাম করা জায়গায় পড়েছি, আমার ক্লাসমেটদেরকে দেখতাম তারা 2 দিন সময় নিয়ে ইভেন অ্যাসেসমেন্টগুলো করছে। আমার কাছে জিনিসগুলো তখন ফানি লাগতো বা আমি ধরতে পারতাম না, পরে আমি ধরতে পেরেছি যে এই জায়গাগুলোতে আমাদের প্রস্তুতির অভাব আছে। এবং এটার কারণটা হচ্ছে কি, উন্নত বিশ্বের এডুকেশন সিস্টেমে ইউনিভার্সিটি লেভেলে তাকে প্রথম দিন থেকে কিন্তু তাকে বলা হয় যে তুমি কোথায় যাচ্ছ, গতিপথটা কি। তার কাছে কিন্তু একটা ক্যারিয়ারে আপনার, আমি বলবো যে ড্যাশবোর্ড থাকে যে আমি কিভাবে আগাচ্ছি, এবং এটাই কিন্তু মূল দরকার। আমাদের গ্র্যাজুয়েটদের কিন্তু তাদের আইকিউ ভালো, পড়ালেখার গুণগত মান খুবই খারাপ না, কিন্তু এই প্রস্তুতিটা তাদের ডিরেক্ট হচ্ছে না। এই কারণে কিন্তু তাদের আন্তর্জাতিক বাজারেও চাকরি পেতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আচ্ছা, আরিফুজ্জামান, আরেকটা বিষয় আমরা জানতে চাই, সেটা হচ্ছে ধরেন আমরা যখন চাকরির জন্য আবেদন করি কিংবা ক্যান্ডিডেটরা যখন করেন, আপনারা তো একটা মানে বাছাই করে ফেলেন, বাছাই করার পরে হয়তো বা 10 জন থেকে 5 জনকে ডাকছেন, কিন্তু এমন হয় না যে একই টাইপের কোয়ালিফিকেশন সব কিছু সেম, কিন্তু আমার পোস্ট হচ্ছে একটা যেখানে 2 জনেরই সেম, তখন আসলে কোন জিনিসটা একজন ক্যান্ডিডেটকে আলাদা করে তোলে অন্যান্য 4 জনের কাছ থেকে? একটা ব্যাপার যেটা আমরা ফোকাস করি সেটা হচ্ছে বর্তমান যুগে, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের আসলে আপনার চাপের মুহূর্তে সে কিভাবে কাজ করতে পারবে। কারণ বর্তমান যুগে কিন্তু আপনার আগের মতো সিস্টেম নাই যে আমি একটা স্কিল দিয়ে অনেক দিন ধরে কাজ করতে পারবো। আমরা বলছি যে বর্তমানে একটা স্কিলের শেলফ ভ্যালু হচ্ছে 3 to 4 ইয়ার্স বা 2-3 ইয়ার্স। সো আমরা দেখার চেষ্টা করি কোন গ্র্যাজুয়েটটার মধ্যে রেজিলিয়েন্স আছে, সে নতুন কিছু শিখতে পারবে এবং এটাকে পজিটিভ হিসেবে নেয় কিনা, এবং তার সিভির মধ্যে টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক করার অভিজ্ঞতাগুলো আছে কিনা, এবং তার মানে চাপের মুহূর্তে সে কীভাবে নিজেকে ওভাবে ম্যানেজ করেছে, এই জায়গাগুলোতে আমরা গুরুত্ব দিই, এবং সেটা গুরুত্ব দিলেই কিন্তু আমরা পেয়ে যাই একটা কাঙ্ক্ষিত গ্র্যাজুয়েটকে, ডিফারেন্সিয়েটেড। আচ্ছা, যারা আসলে এই যে আবেদন করছেন তাদের সিভিটা লেখার সময় কি তারা কি কোনো সাইট দেখতে পারে? আমরা যেমন ইউরোপাস জানি কিংবা বিভিন্ন, অনেকে আসলে সিভিটাও ঠিক ভালোভাবে লেখে না, এই জায়গাটাতে কি ইউনিভার্সিটিগুলোতে একটু ল্যাকিংস আছে বলে? অবশ্যই ল্যাকিং আছে, এবং আমি মনে করি যে আমরা না এআই টুলগুলোকে রাইট ওয়েতে ইউজ করছি না। যেমন ইভেন আপনি মনে করেন আপনার আজকে কিন্তু গুগলেই আপনার আছে, আপনার অ্যান্ড্রয়েডেই কিন্তু একটা সুন্দর ক্যারিয়ার বিল্ডার নামে একটা কিন্তু চমৎকার অ্যাপ আছে। ওই অ্যাপে কিন্তু আপনি যদি তথ্যগুলো দেন, ও কিন্তু নিজে আপনাকে ফ্রেম দাঁড় করায় দেবে। বাট প্রবলেমটা কোথায় হচ্ছে, আমি না নিজেই বুঝতেছেন আমার কোন কোন তথ্য দিব, তো ওইটা তো আমাকে শিখতে হবে। এবং এইটা ইউনিভার্সিটির দায়িত্ব, হিউম্যান রিসোর্সের যে কোর্সগুলো আছে ওইগুলোতে কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল আসপেক্টগুলো আনা উচিত। আর গ্র্যাজুয়েটদেরকে আমি মনে করি যে মাঝে মাঝে যারা চাকরি করছে তাদের সাথে একটা কানেক্টিভিটি করায় দেওয়া উচিত। বাট এই জায়গাগুলোতে খুব আমরা একেবারে ডিরেক্ট ওয়েতে আগায় না, এটা খুব হ্যাপাজার্ড ওয়েতে বা একটু আমি বলবো ইনফর্মাল ওয়েতে করছে। বাট এটাতে আরও বেশি আমি মনে করি যে প্রসেস ফলো করে আসা দরকার। মানে অ্যালুমনাইদের ইনভলভমেন্টটা কি একটু বেশি দরকার? অনেক বেশি দরকার। এটা কি অ্যালুমনাইয়ের দিক থেকে আসবে, নাকি একটা স্টুডেন্টদের উচিত আসলে অ্যালুমনাইদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করা? আমি মনে করি যে এখানে ডিপার্টমেন্টের গুরুত্বটা বেশি, বিকজ স্টুডেন্টরা কিন্তু চাইলে খুঁজে পাবে না। সো ডিপার্টমেন্টকে দায়িত্ব নিতে হবে যে আমি অ্যালামনাইকে আমার ডেটাবেজে আনা, এবং যে উন্নত মানের যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের 4-5টা ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে একটা কিন্তু হচ্ছে অ্যালামনাই। কিন্তু আমাদের দেশে আমি খুব স্বনামধন্য, বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইউনিভার্সিটির ফার্স্ট এভার ইন্টার্নশিপ কোঅর্ডিনেটর ছিলাম। তা আমি তখন দেখলাম যে এত ভালো ইউনিভার্সিটি, বাট তাদের কোনো অ্যালামনাই ডাটাবেজ নেই। ওই ডাটাবেজের কাজটা কিন্তু আমার নেতৃত্বে শুরু হয়েছিল। আজকে আমি দেখলাম যে তারা খুব ভালো একটা জায়গায় চলে গিয়েছে। বাট আমি বিশ্বাস করি যে অ্যালামনাইটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং ডিপার্টমেন্টকে এগিয়ে আসতে হবে। ওকে, আরিফুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে জানালেন। দর্শক, আমরা নিশ্চয়ই আসলে দেখছিলাম যে কিংবা শুনছিলাম যে একটি চাকরির বাজার এখন কতটুকু কঠিন, এবং আপনাকে যখন এখানে আবেদন করতে হবে চাকরিগুলোতে তখন কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারাও আমাদেরকে ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনাদের কোম্পানি অথবা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv, এবং শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে আপনি আমাদের সাথে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভিজিট করতে হবে youtube.com/c/echontv।